এখন আসি গ্রেটিং কর্তৃক অপবর্তন। রেডি? সো গ্রেটিং কর্তৃক অপবর্তন, ভাইয়া গ্রেটিং কর্তৃক অপবর্তনে আমরা জাস্ট দুইটা সূত্র শিখবো। মনে রাখবা গ্রেটিং কর্তৃক অপবর্তনে দুইটা সূত্র, একটা হচ্ছে চরমের শর্ত, এটা হচ্ছে অবমের শর্ত। অবমের শর্ত, এবং এখানে লিখে রাখো এটা হুবহু ব্যতিচার। হুবহু ব্যতিচার। গ্রেটিং কর্তৃক অপবর্তনটা হবে হুবহু ব্যতিচার, সেম টু সেম কপি ব্যতিচার। তাহলে বলো চরমের শর্ত কি ছিল? ডেল এক্স মানে পথ পার্থক্য এ সাইন থিটা, ব্যতিচারে এ সাইন থিটা সমান ছিল চরমের শর্তে এন ল্যামডা, আর অবমের শর্ত ছিল ডেল এক্স সমান এ সাইন থিটা সমান 2n প্লাস 1 ল্যামডা বাই 2, সরি 2n মাইনাস 1 ল্যামডা বাই 2 ছিল 2n মাইনাস 1 ল্যামডা বাই 2। হুবহু ব্যতিচার, জাস্ট একটা জায়গায় চেঞ্জ আসবে, সেটা হলো এ এর জায়গায় ডি বসবে। এখানে যে এ আছে না, এই এ এর জায়গায় জাস্ট ডি বসবে। এখানে ডি কে বলা হয় গ্রেটিং ধ্রুবক। গ্রেটিং ধ্রুবক, এত পেঁচাপেচির কিছু নাই। ব্যাপারটা হলো যে দেখো এই পুরো অধ্যায়ে একটা জায়গাতেই 2n প্লাস 1 আসছে, সেটা হলো একক চিরের অপবর্তনের চরমের শর্তে। আর কোথাও কিন্তু 2n প্লাস 1 নাই, এটা হুবহু ব্যতিচারের শর্ত। গ্রেটিং কর্তৃক অপবর্তনে এই শর্তগুলো দিয়ে অঙ্ক আসবে। এটা হলো অপবর্তন কোণ, ডি হলো গ্রেটিং ধ্রুবক। এখন আমাদের এই গ্রেটিং ধ্রুবকটা বুঝতে হবে। গ্রেটিং অপবর্তন সৃষ্টি করা হয় একটা গ্রেটিং স্কেলের মাধ্যমে। এই মনে করো গ্রেটিং স্কেল, এখানে অসংখ্য চির কাটা থাকে। কি কাটা থাকে? চির, মানে দাগ কাটা থাকে এরকম চির, এগুলোকে বলা হয় চির। অসংখ্য, মনে করো প্রতি সেন্টিমিটারে 1000টা পরিমাণ চির কাটা থাকবে এরকম, এইগুলোকে বলা হয় চির, ফাঁকা। আমি একটু জুম করে দেখাচ্ছি তো এত বড় বড় লাগতেছে। তো এই চিরের প্রস্থ হচ্ছে এ, এক একটা যে চির, এই চিরের প্রস্থ হচ্ছে এ, আর একটা চির থেকে আরেকটা চিরের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে বি। তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা কত? এ প্লাস বি। মানে একটা চিরের শুরু থেকে আরেকটা চিরের শুরু পর্যন্ত দূরত্ব কত হবে? এ প্লাস বি হবে। এই একটা চির, এ হচ্ছে আরেকটা চির, মধ্যবর্তী দূরত্ব বি, এটা হচ্ছে এ। তাহলে একটা চিরের শুরু থেকে আরেকটা চিরের শুরু পর্যন্ত হবে দূরত্ব এ প্লাস বি। এই দূরত্বটা কনস্ট্যান্ট থাকে, এই কারণে এটাকে বলা হয় গ্রেটিং ধ্রুবক। গ্রেটিং ধ্রুবক ডি ইজ ইকুয়াল টু এ প্লাস বি। এ হলো চিরের প্রস্থ, আর বি হলো এখানে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এই স্কেলটাকে বলা হয় গ্রেটিং স্কেল। এখন এই ডি এর ডি সমান লেখা যায় 1/n, এটাই সবচেয়ে বেশি ইউজ হবে। ডি ইজ ইকুয়াল টু লেখা যাবে 1/n। এখানে এনটা কি? এখানে এন হলো প্রতি মিটারে প্রতি মিটারে দাগের সংখ্যা বা রেখার সংখ্যা বা চিরের সংখ্যা, প্রতি মিটারে চিরের সংখ্যা। তোমাকে মূলত প্রশ্নে এই এন এর ভ্যালুটা দিয়ে দিবে, ডি বের করে সূত্রে বসাইয়া অঙ্কটা করতে হবে। এন থেকে ডি বের করাটা আমার বুঝতে হবে ভালো মতো। এন হচ্ছে প্রতি মিটারে রেখার সংখ্যা বা চিরের সংখ্যা। আমি বললাম যে এই গ্রেটিং স্কেলে প্রতি মিটার না, বললাম প্রতি মিলিমিটারে 100টি রেখা আছে। তাহলে এন কি? এন দিয়ে দিছি 100টি রেখা পার মিলিমিটার। তো আমি যদি ডি এর মান বের করতে চাই এখান থেকে, তাহলে এই এনটাকে আগে এসআই এককে নিতে হবে, মানে এন নিতে হবে প্রতি মিটারে রেখার সংখ্যা কত, এটা তো প্রতি মিলিমিটারে দিছে। এই হিসাবে বাচ্চারা অনেক ভুল করে। দেখো এই ভুলটা কিভাবে শুধরাবো? আমরা ফার্স্ট অফ অল লিখবো 100টা রেখা পার মিলিমিটার, এভাবে লিখবো। তাহলে ভাই এটা মানে কি 100 ডিভাইডেড বাই 1 মিলিমিটার, এটা লেখা যায়। পার মিলিমিটারকে নিচে এনে 1 মিলিমিটার। এবার আমি এটাকে মিটারে কনভার্ট করব। 100 1 মিলিমিটার মানে 10⁻³ মিটার। এবার এটাকে উপরে উঠাই দিলে 100 ইন্টু 1000 মানে 10 কিউব, ইনভার্সটা কিউব হয়ে যাবে, আর মিটারটা হয়ে যাবে পার মিটার। এবং এটাই হচ্ছে আমাদের এন এর মান। এই এন এর মান দিয়ে আমি ডি এর মান বের করবো, তারপর এখানে বসাবো। কথা কি ক্লিয়ার? তাহলে এখানে ভেজাল খালি এন আর ডি তে। তো এন দেওয়া থাকবে এতগুলা রেখা পার সেন্টিমিটার, পার মিলিমিটার। তোমার সেটাকে পার মিটারে কয়টা সেটাতে কনভার্ট করে ডি এর মান বের করবা, তারপর এই সূত্রে বসাইলেই অঙ্ক শেষ হয়ে যাবে। এ হচ্ছে গ্রেটিং কর্তৃক অপবর্তনের সূত্র। আর গ্রেটিং কর্তৃক অপবর্তনে প্রশ্নেই বলা থাকবে গ্রেটিং কথাটা উল্লেখ থাকবে। যেমন আমরা তো এটা বুঝলামই, এইটুকুই হচ্ছে গ্রেটিং এর থিওরি। আচ্ছা, তো আমি যদি আগে একত্রে সমস্ত সূত্র যদি সামারাইজ করে দিতে চাই, আগে সামারিটা করি, এরপর আমরা অঙ্কে চলে যাব গ্রেটিং এ। তো সামারিটা হলো এটাই যে প্রথমত হচ্ছে ব্যতিচার, এটা হচ্ছে ব্যতিচারের ঘর। তারপর হচ্ছে কি? অপবর্তন হচ্ছে একক চিরের অপবর্তন।
এবং এট লাস্ট হচ্ছে গ্রেটিং কর্তৃক অপবর্তন। তো লিখি, এটা হচ্ছে ব্যতিচার। ব্যতিচার দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এরপর হলো অপবর্তন একক চির, একক চিরের অপবর্তন। এরপর হলো অপবর্তন গ্রেটিং, অপবর্তন গ্রেটিং। এগুলো বাক্সের মধ্যে ঢুকায় দাও। ব্যতিচার, একক চির, অপবর্তন গ্রেটিং। তো এটাও কিন্তু অপবর্তনই। তো ব্যতিচারের জন্য যা যা সূত্র শিখছো লিখো। যে চরমের শর্তটা কি ছিল? চরমের শর্ত ছিল দশা পার্থক্য, মানে দপা ছিল 2n পাই, পথ পার্থক্য ছিল কত? পপা, সেটা ছিল n ল্যামডা বা 2n ল্যামডা বাই 2, 2n ল্যামডা বাই 2। অবমের শর্ত, অবমের শর্ত ছিল দশা পার্থক্য 2n মাইনাস 1 পাই, 2n মাইনাস 1 পাই, আর পথ পার্থক্য হবে 2n মাইনাস 1 ল্যামডা বাই 2। অবমের শর্ত, তাই না? এরপর আমরা শিখছিলাম n তম, এরপরে যেগুলো সার্বজনীন সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো ডেল এক্স সমান পথ পার্থক্য, যে কোনো র্যান্ডম পয়েন্টে পথ পার্থক্য এক্স এন এ বাই ডি, ডেল এক্স সমান এ সাইন থিটা। এই ব্যাপারগুলো কিন্তু সার্বজনীন, তাই না? সার্বজনীন, সকল সার্বজনীন বলতে সকল, ব্যতিচার বলো অপবর্তন বলো, সকল জায়গায় ডেল এক্স মানে এটা, পথ পার্থক্য মানে এটা। খালি সূত্রটা চেঞ্জ হয়ে যায় কেন? কারণ অপবর্তনে পথ পার্থক্যর শর্ত এইগুলা, কিন্তু একক চিরে সরি ব্যতিচারে পথ পার্থক্য শর্ত হচ্ছে এগুলা, আর একক চিরে গিয়ে এই শর্তটা উল্টায় যায়, এটাই, কিছু না। এরপর আমরা এখানে আরো শিখছি যে n তম চরমের দূরত্ব xn সমান n ল্যামডা ডি বাই এ, n তম অবমের দূরত্ব xn প্রাইম, এটা ছিল 2n মাইনাস 1 ল্যামডা ডি বাই 2a। তারপরে ডোরা প্রস্থ শিখছিলাম ল্যামডা ডি বাই 2a, এবং ডোরা ব্যবধান আমরা শিখছিলাম x ডাবল ল্যামডা ডি বাই এ। পরপর n টি অবম ডোরার দূরত্ব ছিল n মাইনাস 1 ল্যামডা ডি বাই এ শিখাইছি আমরা। এবং এখানে আমরা টেন থিটা দিয়ে কৌণিক অবস্থান বের করতে পারবো, লম্ব হচ্ছে xn বাই ডি, শেষ, ভূমি বাই লম্ব বাই ভূমি। এবার একক চির, একক চিরে চরমের শর্ত আর অবমের শর্ত উল্টা যাবে। ওকে, চরমের শর্ত পথ পার্থক্য হচ্ছে ডেল এক্স সমান এ সাইন থিটা, এই পর্যন্ত সার্বজনীন। এখানেও সেম, ডেল এক্স সমান এ সাইন থিটা, সার্বজনীন। উল্টা যাবে কিভাবে? ব্যতিচারের উল্টা মাইনাসের জায়গায় প্লাস। ব্যতিচারের চরমের শর্ত কি ছিল? এ সাইন থিটা সমান এন ল্যামডা, মানে এই যে 2n ল্যামডা বাই 2 মানে তো n ল্যামডা, সেটা হয়ে যাবে অবমে n ল্যামডা। আর অবমের শর্ত কি ছিল? 2n মাইনাস 1 ল্যামডা বাই 2, এটা হয়ে যাবে 2n মাইনাস 1 ল্যামডা বাই 2। এবার মনে রাখবা ইয়াসিন ভাই বলছে একক চিরেই খালি প্লাস, আর কোথাও প্লাস নাই। বেশ, এগুলো একক চির। এবার একক চিরে যে কোনো চরমের অবস্থান সেটা হবে 2n প্লাস 1 ল্যামডা ডি বাই 2a, আর যে কোনো অবমের অবস্থান প্রাইম সেটা হবে n ল্যামডা ডি বাই এ, শেষ। এবারে টেন থিটা সমান যেটার কৌণিক অবস্থান বের করতে চাও সেটার দূরত্ব ডিভাইডেড বাই ডি। এই যে দূরত্বগুলো এগুলো দিয়ে বের করে তাকে ডি দ্বারা ভাগ দিলেই তুমি কৌণিক অবস্থানটা পেয়ে যাবে। এবার গ্রেটিং, গ্রেটিং নিয়ে আমি লিখে দিব হুবহু ব্যতিচার, হুবহু ব্যতিচার। দুইটাই সূত্র, কি কি? চরমের সূত্র, অবমের সূত্র। ভাইয়া ব্যতিচারে পথ পার্থক্য ডেল এক্স সমান ছিল এ সাইন থিটা, চরমের ক্ষেত্রে এই পথ পার্থক্যটা ছিল n ল্যামডা, 2n ল্যামডা বাই 2 মানেই তো n ল্যামডা। আর অবমের শর্ত কি? ডেল এক্স সমান এ সাইন থিটা, এখানে হবে 2n মাইনাস 1 ল্যামডা বাই 2। এবার একটা জিনিস খেয়াল করবা, ব্যতিচারে যেহেতু সরি একক গ্রেটিং এ গ্রেটিং কর্তৃক অপবর্তনে যেহেতু আমাদের গ্রেটিং ধ্রুবক, এখানে ডি দিতে হবে, ডি, ডি এর জায়গায় 1 বাই n লেখা যাবে। এই তো, এই হচ্ছে আমাদের সকল সূত্র। এবার এই সূত্রগুলো দিয়ে আমরা অঙ্ক করব। তো সকল সূত্রগুলো ডান, এই পর্যন্ত এই সূত্রগুলাই পড়ছি, কয়েকটা অঙ্ক করে দিই, বাকিগুলো তোমরা করবা। আচ্ছা, যেমন ধরো কুয়েটেরটা করি। কোনো অপবর্তন গ্রেটিং এর ভেতর দিয়ে, কোনো অপবর্তন গ্রেটিং এর ভেতর দিয়ে এত তরঙ্গ দৈর্ঘ্যে আলো ফেললে দ্বিতীয় চরমের জন্য অপবর্তন কোণ 30 ডিগ্রি। অপবর্তন গ্রেটিং এর প্রতি সেন্টিমিটারে কতগুলো রেখা আছে? কি বলছে? দ্বিতীয় চরমের জন্য। তাহলে চরমের শর্ত কি? চরমের শর্ত হচ্ছে ডি সাইন থিটা সমান n ল্যামডা। কয় নাম্বার চরম? 2 নাম্বার চরম। তাহলে ডি সমান হবে 2 ল্যামডা বাই সাইন থিটা, সাইন থিটা। তাহলে 2 ল্যামডা কত? ল্যামডার মান হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 সেন্টিমিটার, মিটারে নিলে -7 মিটার। সাইন থিটা, থিটা কত? 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি।
এখান থেকে আমরা ডি এর মানটা আগে পাবো। ডি এর মান পেলে এখানে হচ্ছে 2 × 5 × 10⁻⁷, আর নিচে হচ্ছে sin 30, তাহলে আমরা পাচ্ছি ডি এর মান 2 × 10⁻⁶, এটার একক হচ্ছে মিটার। ডি যেহেতু একটা দূরত্ব, তাহলে এটা একক মিটার। আমার কাছে ডি চায় না, আমার কাছে চেয়েছে প্রতি সেন্টিমিটারে কতগুলো রেখা আছে। আমরা জানি উই নো ডি ইজ ইকুয়াল টু 1/n। এখান থেকে যে এনটা বের হবে সেটা হচ্ছে প্রতি মিটারে রেখার সংখ্যা। সুতরাং এন এর মান হবে 1/d। 1/d করো, 1 ভাগ অ্যান্সার, তাহলে এটা আসবে 1 2 4 5 2 4 5 পার মিটার। এতগুলো রেখা আসবে প্রতি মিটারে। বাট আমার কাছে পার মিটারে চাই নাই, তো আমার কাছে প্রশ্নই করছে পার সেন্টিমিটারে। আমি খুব সহজে এটা কনভার্ট করতে পারবো। এই যে এভাবে 2টা 4টা 5টা পার মিটারকে নিচে নামালে 1 মিটার। 1 মিটার মানে কত সেন্টিমিটার সেটা তুমি জানো নিশ্চয়ই। 2টা 4টা 5টা 1 মিটার মানে 100 সেন্টিমিটার। এই যে সেন্টিমিটার কনভার্ট হয়ে গেল, 0 0 0 0 কাটা, এটা হবে 5000 পার সেন্টিমিটার। শেষ। তাহলে 5000টা রেখা আছে পার সেন্টিমিটার। সেই কনভার্সনটা অনেকে পারে না, এইভাবে লিখলে কনভার্সনটা বোঝা সুবিধা সোজা। তাহলে প্রতি সেন্টিমিটারে 5000টা রেখা আছে। শেষ ভাই। এখানে আর যে অঙ্কগুলো আছে গ্রেটিং এর, বলছে গ্রেটিং এর ভেতর দিয়ে 5000 অ্যাংস্ট্রমের তরঙ্গদৈর্ঘ্যে আলো ফেলা হলো। প্রথম আর তৃতীয় চরমের জন্য অপবর্তন কোণের পার্থক্য কত? ভাইয়া প্রতি সেন্টিমিটারে রেখা আছে 6000টা। প্রতি সেন্টিমিটার কয়টা রেখা? 6000টা। তাহলে আমি আগে ডি এর মানটা বের করি। ডি সমান হচ্ছে 1/n। 1/n, এন হচ্ছে 6000 পার সেন্টিমিটার। তাহলে এন হচ্ছে 6000 পার সেন্টিমিটার। তাহলে পার মিটারে কয়টা? 6000 পার সেন্টিমিটার মানে 1 সেন্টিমিটার, মানে 10⁻² মিটার। তাহলে এটা আসবে 6000 × 100, 6000 × 100, তাহলে এটা আসবে 1 2 3 4 5 2 3 4 5 পার মিটার। এটা হবে এন এর মান। তাহলে ডি এর মান আসবে 1/এটা, ডি এর মান 1/এটা, কত আসবে? 1/এটা করলে 1.67 10⁻⁶ মিটার। এটা হচ্ছে গ্রেটিং ধ্রুবক ডি। এই যে এন দিয়ে আমি গ্রেটিং ধ্রুবক বের করছি। এন এর মান বের করতে কেয়ারফুল। পার সেন্টিমিটারে 6000, তাহলে 6000 পার সেন্টিমিটার দিয়ে আমি পার মিটারে কয়টা সেটা বের করে ডি এর মান বের করলাম। ওকে, ডি এর মান বের করার পর আমরা কি করব? আমরা যেটা করব যে প্রথম আর তৃতীয় চরমের জন্য অপবর্তন কোণের পার্থক্য। তাহলে প্রথম চরমের জন্য অপবর্তন কোণ ডি sin θ1 সমান 1 ল্যামডা। অপবর্তনের চরমের শর্ত হচ্ছে 1 ল্যামডা, n ল্যামডা গ্রেটিং এ। তাহলে θ1 এর মান আসবে sin ইনভার্স λ/d। মানগুলো বসাই। sin ইনভার্স ল্যামডার মান হচ্ছে 5000 অ্যাংস্ট্রম, মানে 10⁻⁻10, আর ডি এর মান হচ্ছে 1.67 10⁻⁻6, 17.421 ডিগ্রি। এটা হচ্ছে প্রথম চরমের অবস্থান। এবার তৃতীয় চরমের জন্য সিমিলার। θ3 বের করবা, তাহলে হবে sin ইনভার্স মানে 1 ল্যামডা, এখানে হবে 3 λ/d। করো sin ইনভার্স 3 ল্যামডা হচ্ছে 5 × 10⁻⁷, 1.67 10⁻⁶, তাহলে এটা হবে 63.92 ডিগ্রি। তাহলে দেখো এটা হলো প্রথম চরমের জন্য আমার অপবর্তন কোণ, তৃতীয় চরমের অপবর্তন কোণ, এদের পার্থক্য কত? তার মানে ডেল থিটাটা বের করবা। ডেল থিটা হবে এটা মাইনাস 17.421, পার্থক্য হচ্ছে 46.5 ডিগ্রি। অ্যান্সার। সো বোর্ডে প্রশ্ন দেখবে মানে এর চেয়ে কঠিন কোনো বোর্ডে প্রশ্নই নেই। তো সব ডান, আমরা সবকিছু শিখে ফেলছি। অ্যাকচুয়ালি এখন আমাদের ঘড়িতে ভোর 4:38 বাজে। খুবই লেস এনার্জি ফিল করছি। অধ্যায়টা যদিও এখানে শেষ, বাট আমাদের আর 2টা টপিক আছে, সমবর্তন আর তাড়িৎ-চুম্বক তরঙ্গের কিছু সূত্র। তো সমবর্তনটা আমি একটু দেখাই দিই, সবাই মন দিয়ে দেখো। এখান থেকে এইচএসসি এক্সামে খুব প্রশ্ন আসে না বললেই চলে, এমসিকিউ আসলে যেন পারো সেটাই আমি একটু বোঝাবো। একটু শর্টকাটে বুঝাই, হ্যাঁ, খুব অসুস্থ ফিল হচ্ছে। তো সমবর্তন মানে কি? সমবর্তন মানে একই তলে আবর্তন, ঠিক আছে। আলো হলো তাড়িৎ-চুম্বক তরঙ্গ। কি তরঙ্গ? তাড়িৎ-চুম্বক তরঙ্গ।
দেখো ভাই, আমি যদি বলি যে মনে করো এই হচ্ছে আলোক তরঙ্গটা, যদি অঙ্কন করি, দেখো আলোক তরঙ্গটা হবে এরকম, এই যে এরকম। এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, সাপোজ এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, এটাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র তরঙ্গ। এই যে লাল কালারটা দিয়ে যেটা দেখাচ্ছি, এই তরঙ্গটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র তরঙ্গ বা পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র বলা যায়, ঠিক আছে? তড়িৎ ক্ষেত্র তরঙ্গ। এটার সাথে যে লম্বালম্বি ভাবে যেটা শুয়ে আছে এস এর মতো, এটাকে বলা হয় চৌম্বক ক্ষেত্র তরঙ্গ। তো এই দুইটার মিথস্ক্রিয়ায় আমরা আলোক তরঙ্গটা পাই। সো এই কারণে এই যে সবুজটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র তরঙ্গ, এই কারণে আলোকে বলা হয় তাড়িৎ চৌম্বক তরঙ্গ। সুন্দর করে আঁকছি, তাই না? এটাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র তরঙ্গ মানে বি বি, আর এই যে লালটাকে বলা হয় চৌম্বক ক্ষেত্র তরঙ্গ মানে ই। এই দুইটার সমন্বয়ে আমাদের আলোক তরঙ্গ সৃষ্টি, এবং এই আলোক তরঙ্গটা হচ্ছে এদের উভয়ের সাথে লম্ব, মানে এই দিকে আলোক তরঙ্গটা যায়। এরা কিন্তু পরস্পর লম্ব, ঠিক আছে? এবং এরা প্রতিনিয়ত তাদের ডিরেকশন চেঞ্জ করে। একবার তড়িৎ ক্ষেত্র লম্ব থাকে, চৌম্বক ক্ষেত্র শোয়া থাকে, একটু পরে এটা এরকম হয়ে যায়। মানে এরা পরস্পর লম্ব, বাট এরা এভাবে ঘুরে 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 থাকে, বুঝছো? মানে প্রতিনিয়ত এরা বিভিন্ন তলে কম্পমান থাকে। এ কারণে আমরা বলি আলোক রশ্মি বা মানে আলোক তরঙ্গ বিভিন্ন তলে কম্পমান। আর এই বিভিন্ন তলে কম্পমানটা বারবার তার এই চিত্র দিয়ে বোঝানো যাবে না, কারণ আমরা একটা চিত্র দিয়ে এটা দেখো এইভাবে বুঝাই। এই চিত্র দিয়ে বোঝানো হয় যে এটা আলোক রশ্মি, এবং এই আলোক রশ্মিটা বিভিন্ন তলে কম্পমান, এক এক সময় এক এক তলে র্যান্ডমলি কম্পমান হচ্ছে। আর এই পুরো জিনিসটাকে আবার এভাবেও বোঝানো হয় যে একটা ডট উপরের তীর চিহ্ন, এটা দ্বারা বোঝানো হয় যে আলোটা দুইটা তলে কম্পমান আছে। ডট মানে এই যে বোর্ডের ভেতরে বাইরে, এটা মানে তো বুঝতে পারছো উপর নিচে। বিভিন্ন তলে আলোক রশ্মি মানে আলোক তরঙ্গ কম্পমান থাকে। এই কম্পমান রশ্মিকে বা কম্পমান তরঙ্গকে একটা তলে কম্পিত করার যে প্রক্রিয়া, তাকে বলা হয় সমবর্তন বা একই তলে আবর্তন। এই সমবর্তনটা আমরা ঘটাই টুরমালিন ক্যালাসের মাধ্যমে। দেখো এইখানে আমি বললাম এই হচ্ছে একটা আলোক তরঙ্গ, এই আলোক কণাটা এভাবে কাঁপতেছে, বিভিন্ন তলে কম্পমান, এবং এইটাকে আমি একটা তলে আবর্তিত করতে চাই, তাহলে অবশ্যই আমার একটা সিস্টেম দাঁড় করাতে হবে। সিস্টেমটা হলো এর সামনে আমি একটা ক্যালাস দিয়ে দিব। এই ক্যালাসটা বিভিন্ন অক্সাইড মানে অক্সাইডের মাধ্যমে তৈরি করা। তো এটা তোমরা বইয়েই পাবা। এটা দিয়ে এবার ঢাকা ইউনিভার্সিটিতে একটা প্রশ্ন আসছিল, নিচের কোনটি টুরমালিন দ্বৈত প্রতিসারক ক্যালাস, এই জ্ঞানমূলকটা পড়ো, মেডিকেল অ্যাডমিশন আসতে পারে। এটাকে বলা টুরমালিন ক্যালাস। কি ক্যালাস? টুরমালিন, টুরমালিন, টুরমালাইনও বলে অনেকে, টুরমালিন ক্যালাস। তো এই ক্যালাসের একটা ট্রান্সমিশন অ্যাক্সিস থাকে। কি থাকে ভাইয়া? ট্রান্সমিশন অ্যাক্সিস, এই বরাবর। মানে ট্রান্সমিশন অ্যাক্সিসটা মানে একটা দরজা, এই দরজা দিয়েই লাইটটা পাস হতে পারবে। তো এই লাইটটা যখন এর মাঝখান দিয়ে যাবে ভাই, এটা তো বিভিন্ন তলে কম্পমান আছে। দেখো বিভিন্ন তলে কম্পমান আলোক রশ্মিটা যখন এর মধ্যে দিয়ে যাবে, তখন জাস্ট এই বরাবর আলোটা কম্পিত হবে। দেখো জাস্ট এই বরাবর যেই অংশটা কম্পিত হয় সেটাই শুধু পাস করতে পারবে, বাকিরা কিন্তু পাস হতে পারবে না। তো এই বরাবর আলোর কম্পমান আলোটা যদি পাস হয়, তাহলে এটার চেহারা হবে এরকম। মানে টুরমালাইন ক্যালাস দিয়ে বের হবার পর চেহারা হয়ে যাবে এরকম। আগে সে দুষ্টু ছিল, বিভিন্ন তলে লাফাইতো, আর টুরমালাইন ক্যালাসটা এমন ছেঁচা দিছে, এখন সে খালি একই তলে লাফায়। এই আলোটার তীব্রতা যদি হয় 2i, বুঝো, তাহলে টুরমালাইন ক্যালাস দিয়ে যাওয়ার পর তীব্রতা হয়ে যাবে i। এটাকে বলা হয় আনপোলারাইজড লাইট বা অসমবর্তিত আলো। এটাকে বলা হয় সমবর্তিত আলো, মানে একই তলে কম্পিত আলো। আর এই যে এইটা যে সমবর্তন ঘটাইছে না, এই জন্য এটার নাম হচ্ছে সমবর্তক। সমবর্তক বা পোলারাইজার বলে, ইংলিশে বলা হয় পোলারাইজার। পোলারাইজার হিসেবে টুরমালাইন ক্যালাস আমরা ইউজ করি। এবার এই যে আলোটার তীব্রতা কিন্তু অর্ধেক হ্রাস পায়, মাথায় রাখো। টুরমালাইন ক্যালাস দিয়ে যাওয়ার পর অসমবর্তিত আলোটা সমবর্তিত হয় এবং তার তীব্রতা অর্ধেক হ্রাস পায়, যা ছিল তার অর্ধেক হয়ে যায়। এখানে যদি বলি তীব্রতা 100, এখানে তীব্রতা হয়ে যাবে 50। এবার এই আলোটা আসলেই সমবর্তিত হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমরা এখানে আরো একটা টুরমালাইন ক্যালাস দিব, এবং এটার নাম হচ্ছে অ্যানালাইজার। যদিও এটাও টুরমালাইন ক্যালাস, বাট এটার নাম কি ভাইয়া? অ্যানালাইজার বা বিশ্লেষক। অ্যানালাইজার, ওকে, অ্যানালাইজার বা বিশ্লেষক। এবার দেখো এটারও তো ট্রান্সমিশন এক্সিস এই বরাবর। ভাই এই আলোটা যদি সমবর্তিত থাকে, তো সমবর্তিত লাইটটা এমনকি এই বরাবর হয়ে গেছে না, সে কি এই দরজা দিয়ে ঢুকতে পারবে?
ঢোকার পর আমরা ফলাফলে কি কোনো চেঞ্জ পাবো? চেঞ্জ পাবো না, অর্থাৎ এটার তীব্রতাও কত হবে? আই। তাহলে আমরা বুঝতে পারবো যে না, আমাদের আলোটা সমবর্তিত হয়েছিল, কারণ সমবর্তিত হওয়ার কারণে সে এই তলে কাঁপাকাঁপি করছে। এখন এই তল বরাবর যখন আমি দরজাটা রাখছি, সে সুন্দর করে পাস হয়েছে, তার কোনো তীব্রতা চেঞ্জ হয় না। তো এই যে ঘটনা, এই ঘটনাই পুরোটা হচ্ছে সমবর্তন। এখানে একটা সূত্র আছে, ম্যালাসের সূত্র, সূত্রটা আমি বলি। সূত্রটা হলো, এই যে অ্যানালাইজারটাকে তুমি এই এক্সিসের সাথে, এটাকে বলা হয় ট্রান্সমিশন এক্সিস, এই এক্সিসের সাথে অ্যানালাইজারটাকে যদি একটু বাঁকিয়ে দাও, দেখো আমি একটু বাঁকিয়ে দিব, অ্যানালাইজারটাকে একটু বাঁকিয়ে দিব, অ্যানালাইজারটাকে বাঁকিয়ে দিব, এই যে একটু অ্যানালাইজারটাকে এভাবে বাঁকিয়ে দিলাম, অ্যানালাইজারটাকে একটু বাঁকিয়ে দিলাম। বাঁকিয়ে দিলে অ্যানালাইজারের যে নতুন ট্রান্সমিশন এক্সিসটা, সেটা কিন্তু পূর্বেরটার সাথে থিটা কোণে বাঁকানো। তো আমরা যদি বলি যে পূর্বের সাথে বা ওয়াই অক্ষের সাথে অ্যানালাইজারটাকে থিটা কোণে যদি বাঁকিয়ে দিই, এবার এই আলোটা কিন্তু সম্পূর্ণটা এই গেট দিয়ে পাস হতে পারবে না। আগে গেটটা ছিল সোজা, আমি সোজা চলে যেতে পারছি। এবার গেটটাকে ধরে তুমি যদি এভাবে বাঁকিয়ে দাও, এভাবে বাঁকিয়ে দাও, আমার এইভাবে হেলে ঢুকতে হবে। তাহলে সম্পূর্ণ আলোটা কিন্তু এখন আর থিটা কোণে বাঁকানো যায় রাস্তা দিয়ে পাস হতে পারবে না। এখান থেকে পাস হওয়ার পর যে আলোটা পাবো সেটা মনে করো তীব্রতা একটু কমে যাবে। তো এটার কতটুকু তীব্রতা, মানে এটার নতুন তীব্রতা কত, আই প্রাইমটা কত, সেটা যদি বের করতে চাই, এই ফর্মুলাটা হলো ম্যালাসের সূত্র, আই কজ স্কয়ার থিটা। আই হলো এটার তীব্রতা, সমবর্তিত আলোর তীব্রতা, আর থিটা হলো টুরমালাইন ক্যালাসটাকে ওয়াই এক্সিসের সাথে যত অ্যাঙ্গেলে বাঁকাইতো সেটা হলো থিটা। এই ফর্মুলা দিয়ে এমসিকিউ আসবে যে অ্যানালাইজার বা বিশ্লেষকের মধ্যে দিয়ে যাবার পর তীব্রতা কত, আই প্রাইম সমান হবে আই কজ স্কয়ার থিটা। দেখো যখন তুমি অ্যানালাইজারটাকে বাঁকাও নাই, মানে ওয়াই অক্ষের সাথে অ্যানালাইজারটা এই যে এটা 0 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল, তখন তীব্রতা এটা হচ্ছিল আই প্রাইম সমান, এই যে আই প্রাইম সমান আই কজ স্কয়ার 0 ডিগ্রি, কজ 0 ডিগ্রি মান 1, মানে আই প্রাইম সমান আই, তখন তীব্রতা চেঞ্জ হয় না। বাট যদি ওয়াই অক্ষের সাথে থিটা কোণে বাঁকিয়ে দাও, তাহলে তীব্রতা চেঞ্জ হবে আই কজ স্কয়ার থিটা। তাহলে তীব্রতা কখন 0 হয়ে যাবে? যখন থিটার মান 90 ডিগ্রি, মানে এটার বাঁকায় যদি পুরো এইভাবে করে দাও, মানে এই যে এইভাবে করে দাও, তখন এই আলোর কোনোটাই এটার মধ্যে পাস হতে পারবে না। তাহলে আমাদের আলোর তীব্রতা হয়ে যাবে 0, কজ 90 মান 0। তো এই সূত্রটা মনে রাখবা, এই হলো আমাদের সমবর্তন। এখান থেকে যদি আমরা একটা অঙ্ক করি, এই দেখো এখানে অঙ্ক আছে হচ্ছে, আচ্ছা এখানে অঙ্ক, এটা তো বুঝছি আই প্রাইম সমান আই কজ স্কয়ার থিটা। আমরা অঙ্ক করব, তার আগে আমরা একটু লাস্ট ফর্মুলাটা যাই, হচ্ছে সমবর্তন কোণ ব্রুস্টারের সূত্র। তো ব্রুস্টারের সূত্র আসলে এটা ব্রুস্টার ম্যালাস দুইজনের পরীক্ষণের ফলাফল প্রাপ্ত একটা সূত্র। তো ব্রুস্টারের সূত্রটা আসলে কি? মনে করো একটা মাধ্যম, এই মনে করো পানি মাধ্যম, এটা মনে করো পানি মাধ্যম, পানি বা গ্লাস চিন্তা করতে পারো, এটা মনে করো গ্লাস, গ্লাসই চিন্তা করি, এটা এই পাশে গ্লাস, গ্লাস, আর এই পাশে হচ্ছে বায়ু, হচ্ছে বায়ু, এটা হচ্ছে গ্লাস। তো পরীক্ষা নিরীক্ষা করে বিজ্ঞানী দেখেছেন যে ধরো এখানে আমি যদি লাইট ফেলি, আলো, এই আলোটার কিছু অংশ প্রতিসরিত হবে, এটা হচ্ছে আমাদের অভিলম্ব, তাই না? অভিলম্ব, কিছু অংশ প্রতিসরিত হবে, মানে এই মাধ্যমে চলে যাবে, আর কিছু অংশ প্রতিফলিত হবে। আমরা স্নেলের সূত্র থেকে জানি যে আপতন কোণ এবং প্রতিফলন কোণটা সমান, তাই না? যে কোণে আপতিত হয় প্রতিফলিত হয় সেই কোণে, আর এটা হচ্ছে আমাদের প্রতিসরণ কোণ, এগুলো তো আমরা জানি। তো পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে দেখো এই যে লাইটটা ফেলছি, এটা হচ্ছে অসমবর্তিত আলো। কেমন আলো? অসমবর্তিত, এই যেভাবে চিহ্নিত করা হয়, মাঝখানে ডট আর উপর নিচে তীর চিহ্ন দিয়ে বোঝানো হয় তল অসমবর্তিত আলো। তো অসমবর্তিত আলো ফেলছো, পরীক্ষা করে দেখা গেছে যে এই অ্যাঙ্গেলটা তো বিভিন্ন অ্যাঙ্গেলে তুমি আলোটা ফেলতে পারো। তোমার মন চাইলে তুমি 50 ডিগ্রি অ্যাঙ্গেলেও লাইট ফেলতে পারো, তোমার মন চাইলে তুমি 100 ডিগ্রি অ্যাঙ্গেলেও লাইট ফেলতে পারো, তোমার খুশি। এটা বিজ্ঞানী পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন যে এমন একটা অ্যাঙ্গেল আছে, আপতন কোণের মান এমন একটা আছে, যেই কোণে ফেললে তল অসমবর্তিত আলো প্রতিসরিত রশ্মিটা পুরোটাই সমবর্তিত হয়ে যায়। কি হয়ে যায় ভাই? পুরোটাই সমবর্তিত হয়ে যায়। এটা কি হয়ে যায়? সমবর্তিত হয়ে যায়। প্রতিসরিত রশ্মিটা কি হয়ে যাবে ভাইয়া? সমবর্তিত হয়ে যাবে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, যে অ্যাঙ্গেলে ফেললে প্রতিসরিত রশ্মিটা সমবর্তিত হবে, সেই অ্যাঙ্গেলটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ পোলারাইজেশন বা সমবর্তন কোণ। বিভিন্ন অ্যাঙ্গেলেই তুমি মাধ্যমদ্রব্য ফেলতে পারো, বাট পরীক্ষা করে দেখা গেছে এমন একটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আছে যে অ্যাঙ্গেলে ফেললে
এই প্রতিসরিত রশ্মির পুরোটাই সমবর্তিত হয়ে যায়। তো ওই অ্যাঙ্গেলটাকে বলা হয় সমবর্তন কোণ বা অ্যাঙ্গেল অফ পোলারাইজেশন। তাহলে যদি এটা সমবর্তিত হয়ে যায় তাহলে এখানে আর আই দিব না, এটার নাম আর আই দিব না, এটার নাম দিব হচ্ছে অ্যাঙ্গেল অফ পোলারাইজেশন মানে থিটা পি। এটা যদি আপতন ঘন হয় প্রতিফলন কোণটাও তো থিটা পি হবে। এবার এই থিটা পি বের করার প্রক্রিয়া আমাদের শুরু করতে হবে। তো একটা কথা মনে রাখবা, যখন আমাদের থিটা পি তে আপতিত হয় প্রতিসরিত রশ্মিটা তো সমবর্তিত হয়ই, এবং একই সাথে আপতিত রশ্মি এবং প্রতিসরিত রশ্মিটা 90 ডিগ্রি কোণে থাকে। কত কোণে থাকে? 90 ডিগ্রি। এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মিটা এবং প্রতিসরিত রশ্মিটা 90 ডিগ্রি কোণে থাকে। তাহলে আমরা লিখতে পারি থিটা পি প্লাস 90 প্লাস আর, যেখান থেকে লেখা যাবে থিটা পি প্লাস 90 প্লাস আর, এটা কি এক সরল কোণ মানে 180। তাহলে আর এর মান আসবে কত? আর এর মান আসবে 90 মাইনাস থিটা পি, তাই না? এটা হচ্ছে প্রতিসরণ কোণ। এবার আমরা স্নেলের সূত্র থেকে জানি মিউ মানে এই যে গ্লাসের প্রতিসরণাঙ্ক সাইন আই বাই সাইন আর। এবার সাইন আই মানে অ্যাঙ্গেল অফ পোলারাইজেশন মানে সাইন থিটা পি, আর সাইন আর মানে সাইন 90 মাইনাস থিটা পি। সাইন 90 মাইনাস থিটা পি মানে কস থিটা পি। সাইন থিটা পি বাই কস থিটা পি মানে এটা আসবে টেন থিটা পি। এবং এটাই হচ্ছে আমাদের অ্যাঙ্গেল অফ পোলারাইজেশনের সূত্র, যে মিউ ইজ ইকুয়াল টু টেন থিটা পি। তো যে কোনো মাধ্যমের প্রতিসরণাঙ্ক যদি দিয়ে দেয় তাহলে ওই মাধ্যমে আমাদের সমবর্তন কোণ হলো মিউ সমান টেন থিটা পি। ধরো বললো গ্লাস মাধ্যমের প্রতিসরণাঙ্ক 1.5, তাহলে ওইখানে কত অ্যাঙ্গেলে করলে প্রতিসরিত রশ্মিটা সমবর্তিত হবে, তাহলে সমবর্তন কোণ বের করতে বলছে। তাহলে মিউ সমান টেন থিটা পি দিলেই আমরা থিটা পি এর মানটা পেয়ে যাব। মিউ হচ্ছে ওই মাধ্যমের প্রতিসরণাঙ্ক। এই সূত্রটাকে হচ্ছে ব্রুস্টারের সূত্র। এখান থেকে একটা অঙ্ক করতে পারি, তুমি যদি কিছু না বুঝো খালি মনে রাখবা মিউ সমান টেন থিটা পি। এমন একটা অ্যাঙ্গেল আছে যে অ্যাঙ্গেলে কোনো মাধ্যমে আপতিত হলে, কোনো একটা নির্দিষ্ট মাধ্যমের জন্য নির্দিষ্ট অ্যাঙ্গেল থাকে, ওই মাধ্যমে আপতিত হলে ওই মাধ্যমে প্রতিসরিত রশ্মিটা কি হয়? সমবর্তিত হয়। এই কোণটাকেই বলা হয় সমবর্তন কোণ। হীরকের প্রতিফলক তলে একটা আলোক রশ্মি 60 ডিগ্রি কোণে আপতিত হয়েছে, প্রতিসরণ কোণ হচ্ছে 12 ডিগ্রি। বলছে সমবর্তন কোণ কত? তুমি জানো না তো কিছু, তুমি জানো সমবর্তন কোণের ফর্মুলা টেন থিটা পি সমান হীরকের প্রতিসরণাঙ্ক। তো প্রতিসরণাঙ্কের ফর্মুলা আবার আমরা জানি সাইন আই বাই সাইন আর, জানি না? স্নেলের সূত্র 9-10 পড়ছো। এখানে দেখো থিটা পি এর মান হচ্ছে টেন ইনভার্স সাইন আই বাই সাইন আর, টেন ইনভার্স সাইন আই বাই সাইন আর। সাইন আই এর ভ্যালু 60, আর এর ভ্যালু 12, ক্যালকুলেট করলে পাবা হীরকের সমবর্তন কোণ টেন ইনভার্স সাইন 60 ডিগ্রি ভাগ সাইন 12 ডিগ্রি, তাই না? ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি, আমরা থিটা পি এর মান পাচ্ছি 76.5 ডিগ্রি। তাহলে আমরা পাবো এই যে হীরকের সমবর্তন কোণ হচ্ছে 76.5 ডিগ্রি। মানে এই কোণে যদি মনে করো হীরকের খণ্ড, তুমি যদি অবিলম্বের সাথে এই অ্যাঙ্গেলে মানে এই 76.5 ডিগ্রি অ্যাঙ্গেলে আলোক রশ্মি ফেলো, তাহলে সেই আলোক রশ্মির প্রতিসরিত অংশটা পোলারাইজড হয়ে যাবে, মানে সমবর্তিত হয়ে যাবে। এই কারণে হীরকের সমবর্তন কোণ 76.5। ওকে, তো সমবর্তন শেষ। এবার আমরা তাড়িৎচুম্বক তরঙ্গ থেকে কিছু সূত্র লিখে দেবো, এই সূত্রগুলো থেকে এমসিকিউ আসবে। ওকে, এই সূত্রগুলো ইন ডিটেইলস জানতে যদি চাও, দেখো ভাই এই ক্লাসগুলো হচ্ছে মানে ভৌত আলোক বিজ্ঞানের এই ক্লাসটা আসলে আমি একাডেমিকের জন্য অনেক জোর দিয়ে তৈরি করেছি। এই কারণে ওয়ান শটে মানে এতবার পড়াইছি আমার কাছে তিতা লাগে অধ্যায়টা। তো ওয়ান শটের জন্য যারা একবার পড়ছো একাডেমিকে তারা এই ক্লাসটা দেখবা, তাদের কাছে অনেক সোজা লাগবে। যারা একদম বিগিনার তাদের জন্য এটা না, এই মানে এই ক্লাসটা অন্তত না। তো তোমরা যারা একদম বিগিনার এগুলো বোঝার জন্য ভালো মতো একাডেমিকটা দেখতে পারো, ওটাও কম সময়ের একাডেমিক তৈরি করা সুন্দর করে। আচ্ছা রেডি? এবার কিছু সূত্র হলো, প্রথম কথা মিউ ইজ ইকুয়াল টু, সরি মিউ না, আলোর বেগ সি, আলোর বেগ সি ইজ ইকুয়াল টু 1/√ওভার অফ মিউ নট ইন্টু এপসাইলন নট। মিউ নট ইন্টু এপসাইলন নট, মিউ নট হচ্ছে শূন্য মাধ্যমে চৌম্বক প্রবেশ্যতা, এপসাইলন নট হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদনযোগ্যতা। এইখান থেকে প্রশ্ন আসছিল একবার ঢাকা ইউনিভার্সিটিতে যে মিউ নট এপসাইলন নট এর একক কি, একক কোনটি? এই প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসছে। দেখি তো তোমরা পারো কিনা।
এই যে এটার একক বের করবা, তাহলে এটার এক পাশে নেও, মিউ নট এপসাইলন নট কে নিলে এটা 1/c² হবে, স্কয়ার করে রুটটা ফালাই দিছো, তাহলে 1/c² মানে সি এর একক মিটার পার সেকেন্ড আলোর বেগ, এর উপরে স্কয়ার, স্কয়ার করলে মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার, উঠায় দিলে পার মিটার স্কয়ার সেকেন্ডের স্কয়ার। তাহলে এটাই, এই হচ্ছে এপসাইলন মিউ নটের একক, সম্মিলিত একক, এই হচ্ছে একটা সূত্র। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ সূত্র, সি ইজ ইকুয়াল টু ই নট বাই বি নট। ই নট বাই বি নট, ই নট হচ্ছে তড়িৎ ক্ষেত্র তরঙ্গের শীর্ষমান, বি নট হলো চৌম্বক ক্ষেত্র তরঙ্গের শীর্ষমান। যেমন ই নট এর ফর্মুলাটা এখান থেকে আসে, ই ইজ ইকুয়াল টু ই নট সাইন 2π/λ সিটি মাইনাস এক্স, সিটি মাইনাস এক্স। আর বি এর ফর্মুলা বা চৌম্বক ক্ষেত্র তরঙ্গের সূত্র রাশিমালা হচ্ছে বি নট সাইন 2π/λ সিটি মাইনাস এক্স। সি হচ্ছে আলোর বেগ, যেহেতু এরা আলোর বেগে যায়, তো সি ইজ ইকুয়াল টু ই নট বাই বি নট, সি ইজ ইকুয়াল টু ই বাই বি লেখা যায়। দ্য লাস্ট ওয়ান, যেটা হচ্ছে পয়েন্টিং ভেক্টর, এস দ্বারা প্রকাশ করি, এস সমান হচ্ছে 1/μ নট বি ক্রস ই, ই ক্রস বি মনে হয়, ই ক্রস বি, ই ক্রস বি। আচ্ছা যাই, ই ক্রস বি বা বি ক্রস ই দেখে নিও। এটা হচ্ছে পয়েন্টিং ভেক্টর, এর মান হবে, এর মান পয়েন্টিং ভেক্টরের মান হচ্ছে ই বি বাই মিউ নট, ই বি সাইন থিটা বাই মিউ নট। সো এই মানটাই, এটা একটু দেখে নিও সূত্রটা, সূত্রটা মুহূর্তে মনে পড়ছে না, তোমরা দেখে নিও, পয়েন্টিং ভেক্টরের সূত্র এটা। সো এইগুলো জানলেই এখান থেকে এমসিকিউ আসবে এইচএসসি তে, আশা করি পারবা। তো এই অধ্যায়ের মূল টপিক হচ্ছে ব্যতিচার আর অপবর্তন। এই মূল টপিক দুইটা আমি ভালো মতো তোমাদের পড়াইছি, এনাফ প্র্যাকটিস করাইছি, এটুকু করলেই চলবে। এবার কিছু কথা তোমাদেরকে বলে দিই, সেটা হলো, আমি তো বললামই মূল টপিক হচ্ছে ব্যতিচার আর অপবর্তন। সো এই দুইটা টপিক যদি ভালো মতো পারো, তাহলে এই অধ্যায় থেকে এইচএসসি তে তুমি লারে লাপ্পা কোপ দিয়ে দিতে পারবা। আর যদি না পারো, তাহলে এইচএসসি তে এই অধ্যায় থেকে অ্যান্সার করতে পারবা না। অধ্যায়টা খুবই সোজা, অ্যান্সার করো। ভোর 5টা বাজে, অনেক কষ্ট হলো অধ্যায়টা শুট করতে, এই কষ্টের ফলাফল ইনশাল্লাহ তোমরা দিবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ার জন্য দোয়া রেখো। আল্লাহ হাফেজ, লাভ ইউ অল, টাটা।